আচ্ছা, তাহলে আমরা যে অ্যাপ্রোচটা নিতে চাচ্ছি, গত ক্লাসে বলছিলাম যে নেক্সট উইক থেকে ডিপ লার্নিং ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো অ্যাকচুয়ালি আমরা মেশিন লার্নিং এর মধ্যেই আছি, কিন্তু এটা কেন ইনডিরেক্টলি আমাদের ডিপ লার্নিং এ শেখাচ্ছে সেটাও আমাদের একটু বোঝা দরকার। এর মধ্যে আমরা কি বলছি, রুল বেসড আর ডেটা ড্রিভেন। আর ডেটা ড্রিভেনের মধ্যে আছে হলো আপনার মেশিন লার্নিং। আপনার এআই তে আমরা দেখছি রুল বেসড, দ্যাট মিনস আমরা যদি ফিক্সড রুল থাকে সেগুলোকে জাস্ট ইমপ্লিমেন্ট করে দিই। আর ডেটা ড্রিভেন এইখানে হলো যে আমরা ডেটার উপর ডিপেন্ড করে মডেল ট্রেন করি, যেটার হাই লেভেল ওভারভিউ গত ক্লাসে দিয়েছি। তো মেশিন লার্নিং এর মধ্যে কয়েকটা আপনার শ্রেণী বিভাগ আছে, যেমন ধরেন ডিফারেন্ট টাইপ অফ অ্যালগোরিদম বলতে পারি আমরা, কয়েকভাবে শ্রেণী বিভাগ করতে পারি, ওইদিকে যাই না। আমরা দেখি যে কত টাইপের অ্যালগোরিদম আছে। যেমন ধরেন একটা অ্যালগোরিদম আছে লিনিয়ার রিগ্রেশন, একটা আছে হলো যে আপনার লজিস্টিক রিগ্রেশন, তারপরে আছে যে সাপোর্ট ভেক্টর মেশিন, মানে কমন কমন যেই অ্যালগোরিদমগুলো আছে। তারপরে হলো র্যান্ডম ফরেস্ট। এই নামগুলো আর কি কমন, আমরা সবাই জানি। তো এখন ডিপ লার্নিংকে আমরা ধরতে পারি অ্যাকচুয়ালি এরকম ওয়ান ক্লাস অফ অ্যালগোরিদম। যদি আমরা অ্যালগোরিদমের বেসিসে মেশিন লার্নিংকে ক্লাসিফাই করি, একটা আছে ডেটার বেসিসে। ডেটার বেসিসে আমরা ক্লাসিফাই করতে পারি যে কি টাইপের ডেটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, কি টাইপের ডেটা প্রেডিক্ট করতে যাচ্ছি, ওইটার একটা ক্লাসিফিকেশন আছে। তো ওইটাতে এখন যাচ্ছি না, তাহলে যে কত টাইপের অ্যালগোরিদম আছে এই হিসেবে যদি আমরা মেশিন লার্নিংকে ক্লাসিফাই করতে চাই, তাহলে প্রচুর অ্যালগোরিদম পাবো। এবং টু বি ভেরি স্পেসিফিক, ডিপ লার্নিংটা কিন্তু ওয়ান টাইপ অফ অ্যালগোরিদম, মেশিন লার্নিং অ্যালগোরিদম বলতে পারেন, একটা পার্টিকুলার টাইপ অফ। কিন্তু ডিপ লার্নিং এর রিচটা অনেক ব্রড। মানে দেখা গেছে ধরেন একটা কি হয় যে আমি একটা মেশিন লার্নিং ফিল্ডে কাজ করতেছি, এখানে আমরা নতুন নতুন অ্যালগোরিদম প্রতিদিন ডিসকভার হচ্ছে, রেগুলারলি ডিসকভার হচ্ছে। এখন একজন দেখা গেল ডিপ লার্নিং একটা অ্যালগোরিদম সে তৈরি করছে, পরে দেখা গেল এই নিজেই মেশিন লার্নিং এর থেকে অনেক বেশি পাওয়ারফুল, মানে মেশিন লার্নিং এর আদার্স যে অ্যালগোরিদম আছে এর থেকে অনেক বেশি পাওয়ারফুল। তখন কি করছে, এই ডিপ লার্নিং অ্যালগোরিদমটা, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এইটাকে সে সব রকম প্রবলেমে অ্যাপ্লাই করা শুরু করছে। যে প্রবলেমগুলো আগে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন এরা ভালো কাজ করতো, সেই প্রবলেমগুলোতে ডিপ লার্নিং দেখা গেছে যে এদেরকে সুপারসেট করছে, এদেরকে ওভার মানে এদের থেকে বেশি ভালো পারফরমেন্স দিচ্ছে। তখন কি হয়েছে, ডিপ লার্নিংটার উপরে অনেক বেশি রিসার্চ হয়েছে, কাজ হয়েছে, এবং তার ফলে ডিপ লার্নিং এ দেখা গেল এমএল থেকে সেপারেট একটা ফিল্ড হিসেবে এমার্জ করছে। এটাই ডিপ লার্নিং। মানে যদি আপনি টেকনিক্যালি স্পেসিফিক হইতে চান, এটাই ডিপ লার্নিং। তার মানে হলো মেশিন লার্নিং এর যত রকম মেথোডোলজি, তারপরে দেখা গেল যে ধরেন ইভালুয়েশন, ট্রেনিং, এই যে জিনিসগুলো আমরা শিখি, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডিরেক্টলি ট্রান্সফারেবল টু ডিপ লার্নিং। ওকে, যে একটা মডেল ইভালুয়েশনের টেকনিক, তারপরে দেখা যায় একটা মডেল ট্রেনিং। কিন্তু দেখা যায় যখন একটা ব্রডলি আরো বেশি জিনিসটা স্টাডি করা হয়, তখন এর নিজের স্পেসিফিক ডিপ লার্নিং এর স্পেসিফিক কিছু মেথোডোলজিও তখন বিল্ড আপ করে। দ্যাট মিনস আমি যদি মেশিন লার্নিং শিখি, তখন ইনডিরেক্টলি আমি ডিপ লার্নিং এর অনেক কিছু শিখে ফেলতেছি। 60-70% আমি ডিপ লার্নিং রিলেটেড শিখে ফেলতেছি। বাকি যে 30-40% থাকে সেটা আমরা ডিপ লার্নিং এর স্পেসিফিক। এটা সব অ্যালগোরিদমেই থাকে। যেমন ধরেন আপনি লিনিয়ার রিগ্রেশন শিখেন, ওইখানে কিছু প্যারামিটার টিউন করা লাগে। সাপোর্ট ভেক্টর মেশিনের প্যারামিটারগুলো আলাদা, র্যান্ডম ফরেস্টের প্যারামিটারগুলো আলাদা, ওর ইন্টারনাল মেকানিজম আলাদা। একইভাবে ডিপ লার্নিং এরও প্যারামিটার, ইন্টারনাল মেকানিজম আলাদা। কিন্তু বলতে গেলে মেশিন লার্নিং এর একটা সাব ক্লাস হলো ডিপ লার্নিং। এই জন্য আমি যদি মেশিন লার্নিং এর যা যা শিখবো ইভালুয়েশনের, মোস্ট অফ দ্য থিংস ডিরেক্টলি ট্রান্সফারেবল টু ডিপ লার্নিং। ওকে, এই জন্য আমি যদি মেশিন লার্নিং শিখি এটা প্রবলেম না। এই জন্য আর আরেকটা কারণ, ডিপ লার্নিং ইন্টারপ্রিটেবিলিটি বলে একটা কথা আছে। মেশিন লার্নিং মডেলস গুলো মোর ইন্টারপ্রিটেবল এমএল মডেলস, মানে মডেল কেন কাজ করতেছে ভালো, কেন খারাপ কাজ করতেছে, এই জিনিসগুলো আমরা ইন্সপেক্ট করতে পারি মেশিন লার্নিং মডেলগুলো। ওকে, কিন্তু ডিপ লার্নিং মডেলগুলা এরা নট সো ইন্টারপ্রিটেবল। ইন্সপেকশন নট ইজি, ইন্সপেকশন নট ইজি। মানে একটা মডেল কেন ভালো করতেছে, কেন খারাপ করতেছে, এটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য বা রিসার্চের জন্য।
কোথায় ইমপ্রুভ করতে পারি, এই জিনিসগুলা। তো মেশিন লার্নিং মডেলগুলা ডিপ লার্নিং থেকে অনেক বেশি সিম্পল বা সিম্পলার। কোন সেন্সে সিম্পলার? সিম্পলার টু ইন্টারপ্রিট অ্যান্ড ইন্সপেক্ট। মানে এটা বোঝার যে মেশিন লার্নিং মডেল যে ও দেখা গেল যে একজনকে ও একটা ডেটার জন্য প্রেডিক্ট করলো 0.9 কনফিডেন্সে যে এটা একটা মেবি ক্যাট অর ডগ। এখন কেন এটা প্রেডিক্ট করলো 0.9%, এটা আপনি ডিপ লার্নিং দিয়ে ইন্সপেক্ট করতে পারেন না ইউজুয়ালি খুব, কিন্তু আপনি মেশিন লার্নিং দিয়ে ইন্সপেক্ট করতে পারেন যে কোন কোন ফিচারগুলা এখানে হলো মোস্ট ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা যদি মেশিন লার্নিং দিয়ে ওই যে ইভালুয়েশনের টুলগুলা যেগুলো দেখবো যে একটা মডেল কতটা ভালো, এই ইভালুয়েশনগুলো যদি আমি করি মডেলের মেশিন লার্নিং এর মাধ্যমে, তাহলে আমাদের ইভালুয়েশন টুলগুলো বুঝতে সুবিধা হয়। জিনিসটা কেমন একটু বলি। আপনি একটা জিনিস বুঝতে চান, জিনিসটা আপনি জানেন না এখনো, দ্যাট মিনস ওইটা আপনার কাছে একটা কমপ্লেক্স টপিক। এখন আপনি এই জিনিসটা যদি বোঝার জন্য আরেকটা কমপ্লেক্স এক্সাম্পল ইউজ করেন, ধরেন কমপ্লেক্স টপিক্স, দ্য নিউ কমপ্লেক্স টপিক্স, এটা হলো আপনার কাছে ওল্ড কমপ্লেক্স টপিক্স, মেবি আপনি এটা জানেন, বাট এইটা একটা কমপ্লেক্স টপিক, এইটা একটা কমপ্লেক্স টপিক। তো এইটা ইউজ করে যদি আপনি এটা শিখতে যান, তাহলে অ্যাকচুয়ালি আপনার জন্য এটা মোর ডিফিকাল্ট হবে। কিন্তু আপনি একটা ওল্ড লেস কমপ্লেক্স বা দেখা গেল যে সিম্পল টপিক ইউজ করে, সিম্পল অ্যানালজি ইউজ করে আপনি যদি নিউ কমপ্লেক্স টপিক শিখতে চান, তাহলে আপনার জন্য ইজি হয়। এরকম একটা কন্টেন্ট আছে রিসেন্টলি বেরিয়েছে, এই যে এটা আপনারা যদি টাইম পান দেখে নিন। এখানে মানে এটা আমরা জানি মোটামুটি মানে টিচিং এর মেথডোলজি কেমন হইতে পারে, বাট এইখানে উনি সায়েন্টিফিক্যালি দেখাইছেন মানে জিনিসগুলা প্রিভিয়াস রিসার্চ মানে প্র্যাকটিক্যাল ডেটা টেটা দিয়ে দেখাইছেন যে কেন এই প্রসেসটা ইফেক্টিভ। হ্যাঁ, আরো অনেক কিছু আছে এখানে, এটা দেখতে পারেন ভালো, যে ধরেন যারা টিচিং দিতে চান তাদের জন্য এটা ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি টিচিং মেথডোলজি কেমন হওয়া উচিত। ওকে, তো মধ্যে কথা যেটা আমি বলি যে একটা টপিকস বোঝার জন্য আরেকটা সিম্পল টপিকস ইউজ করা ভালো, অলরেডি নন সিম্পল টপিক। তো তাহলে এই জন্য মেশিন লার্নিং যেহেতু অলরেডি আমাদের একটা সিম্পল টপিক, এটা জানলে আমাদের দেখা গেল যে ইভালুয়েশন টুলগুলোর সম্পর্কে বোঝা খুব ইম্পর্টেন্ট হবে। এখন ইভালুয়েশন টুল বোঝা কেন ইম্পর্টেন্ট? ইভালুয়েশন টুলস অ্যান্ড টেকনিক্স, ধরেন টুলস অ্যান্ড টেকনিক্স মোস্ট অফ দ্য টাইম ডিপ লার্নিং মডেলগুলো হলো একটা ব্ল্যাক বক্স টাইপের। এটা আমরা বুঝবো আস্তে আস্তে, যদি আমরা একটু মেশিন লার্নিং টিপে যাই তাহলে বুঝবো। ব্ল্যাক বক্স মানে ইন্টারনালি কেমনে কাজ করে আমরা জানি না, হাউ ইট ওয়ার্কস, এটা কাজ করে। তো অ্যানালজি হলো ধরেন আপনি একজন মানুষকে কাজ দিচ্ছেন, একটা মানুষ সে যখন কোনো কিছু অ্যাক্ট করে সাথে সাথে সে থিঙ্ক করে ওই কাজটা করার জন্য, তাই না? সে কি ভাবতেছে এটা আমরা জানি না, সে কি প্ল্যান ইউজ করতেছে এটা আমরা জানি না, আমরা জাস্ট তার অ্যাকশনের রেজাল্টটা এইটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। ওকে, কারণ একজন হিউম্যান বিং অনেক কমপ্লেক্স একটা জিনিস। সেটা হলো তাকে আমি কাজ দিচ্ছি, তার বস যখন কাজ দিচ্ছে তাকে, তখন সে মনে মনে অসন্তুষ্ট কিন্তু কাজটা করতেছে। সে অসন্তুষ্ট হলে সন্তুষ্ট হলে এটা আমার জানার দরকার নাই, নট দ্যাট ইম্পর্টেন্ট, কিন্তু তার কাজের রেজাল্টটা কি এটার উপরে আমি তাকে ইভ্যালুয়েট করব। তো ডিপ লার্নিং অ্যাকচুয়ালি ইন্টারনালি কেমনে কাজ করে এটা আমরা অ্যাকচুয়ালি এখনো ওইভাবে অত ভালোভাবে জানি না। আমাদের দরকার ও আমাকে রেজাল্টটা কি দিচ্ছে, কাজটা করতে পারতেছে কিনা, অ্যাকশনটা করতে পারতেছে কিনা, এবং কত ভালোভাবে করতে পারতেছে, এটা আমার দরকার। দ্যাট মিনস ইন্টারনালি যখন আমরা জানি না তখন বাইরে থেকে আমাকে ইভ্যালুয়েশন টুল বের করতে হয়। আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, ধরেন ডাক্তাররা কিন্তু অনেক সময় ইন্টারনালি, হিউম্যান বায়োলজি অনেক কমপ্লেক্স, তারা বুঝে না ওই জিনিসগুলো। তারা কি করে, রোগের বিভিন্ন সাইন বা সিমটম দেখে তারা রোগীকে ওষুধ দেয়, দিয়ে তারপর বাইরে থেকে তারা বিভিন্ন টেস্ট করে, তারা ওষুধে কিভাবে কাজ করতেছে কিনা, ইমপ্রুভ হচ্ছে কিনা এগুলো দেখে। তো ইন্টারনালি ধরেন মলিকুলার লেভেলে মানুষের হিউম্যান সাইকোলজি ফিজিওলজি এই লেভেলে কিভাবে কাজ হচ্ছে ডাক্তাররা দেখা গেলো অনেক সময় বুঝতেও পারে না, এটা ফ্যাক্ট। কিন্তু সে কি করে, তার এক্সটার্নাল কিছু টেস্ট এবং সাইন, দ্যাট মিনস সাইন হলো আমাদের ক্ষেত্রে রেজাল্টটা, সে কতটা ভালো ইমপ্রুভ করতেছে, টেস্টটা হলো সেই ইভ্যালুয়েশন টুল। তাহলে আমাদের এই টেস্টটা সম্পর্কে ভালো বুঝতে হবে যে আমার টেস্টগুলো কিভাবে টেস্ট করে, আর টেস্টগুলোর অ্যাকচুয়ালি মানে কোন মেট্রিক্সটা কেমনভাবে ইন্টারপ্রিট করতে হয় টেস্টগুলোর রেজাল্টগুলোকে, এগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো তাহলে ডিপ লার্নিং একটা কমপ্লেক্স থিং, ইন্টারনালি আমাকে তাকে ইভ্যালুয়েটরের মাধ্যমে শিখতে মানে বুঝতে হবে যে কোন মডেলটা কত ভালো, আমরা তাকে ইন্টারনালি
বুঝতে পারবো না যে কোন মডেলটা তার স্ট্রাকচার কি এন্ড ত্যান, এগুলো আমরা বুঝতে পারি না ইউজুয়ালি। আমরা পারি কি সে কত ভালো কাজ করতেছে সার্টেন একটা টাস্কের জন্য। ওকে, তো এর জন্য ইভালুয়েশন টুলগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। মেশিন লার্নিং, ডিপ লার্নিং বা এআইতে আমরা অ্যাকচুয়ালি ইভালুয়েশন টুল টেকনিকগুলোর উপরে ডিপেন্ড করি যে কোথায় কোন মডেল ইউজ করব। ওকে, আর কোন মডেলটা দেখা গেলো কত ভালো পারফর্ম করতেছে, এই জিনিসগুলো বোঝার জন্য। তো তাহলে মোদ্দা কথা হলো দুইটা জিনিস তাহলে এখানে আমরা ক্লিয়ার হইলাম যে মেশিন লার্নিং এইটার মাধ্যমে ইভালুয়েশন টুলগুলো বোঝা ইজি, আর ইভালুয়েশন টুল ইজি করে আমরা বুঝতে পারি। আর হলো কি মেশিন লার্নিং এর মোস্ট অফ দ্য থিং ডিপ লার্নিং এ ট্রান্সফার করে। অ্যাকচুয়ালি আমরা কোনটা ট্রান্সফারে বেশি আগ্রহী, ইভালুয়েশন টুল কিভাবে ট্রান্সফার করে। ওকে, যেহেতু এরা ধরতে পারেন যে কাজিনের মতো, তাহলে এদেরকে ইভালুয়েট করা সিমিলার টাইপের হইতে পারে। ওকে, এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, কোনো ডাউট থাকলে আমাকে বলেন। এনিওয়ান? বা ডিফিকাল্ট লাগলে আমাকে বললেন যে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট তাহলে আমরা শুরু করি। তা গত ক্লাসে বলছিলাম যে মেশিন লার্নিং কি করে। মেশিন লার্নিং ইনিশিয়াল একটা মডেল, ইনিশিয়াল মডেল বলতে আমরা কি বলছিলাম, এরকম একটা এক্সাম্পল ইউজ করছিলাম যে আমার এরকম ডেটা পয়েন্ট আছে এক্স ওয়াই, ওয়াইটা তাহলে এক্স এর একটা ফাংশন হইতে পারে। তো এই ফাংশনটার অ্যাকচুয়াল ফর্ম হবে এরকম ধরেন। এখন আমরা যদি অ্যাকচুয়াল ফর্ম জানি না, আমরা কম্পিউটেশনালি আর কি বের করতে চাই, আমরা এটা কম্পিউটেশনাল অ্যানালিটিক্যাল পার্থক্য হলো যে এরকম আপনি ধরেন কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশন 1, ইকুয়েশন 2, এই ইকুয়েশনগুলো আপনি সলভ করেন, সলভ করে দেখা গেল যে আপনি এক্স ওয়াই মানে আপনার কাছে ইকুয়েশনটা ওয়াই ইকুয়ালস, আমরা এখন লিখবো ডাব্লু এক্স প্লাস বি। এটা কেন আমরা গত ক্লাসে বলছি, ডাব্লু সে স্লোপ আর বি হলো সেই ইন্টারসেপ্ট, কোথায় ছেদ করে। তো ডাব্লু আর বি এর ভ্যালু আমরা বের করতে পারি, আমার কাছে যদি কয়েকটা ইকুয়েশন থাকে তাদেরকে সলভ করে ডাব্লু বি এর ভ্যালু আমরা বের করতে পারি। এটা হলো অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, জাস্ট ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। আর একটা হলো কম্পিউটেশনাল অ্যাপ্রোচ। কারণ এই দুটার মধ্যে পার্থক্য আছে, কেন প্রিফারেবল এটা এখন নিয়ে আলোচনা করার দরকার নেই, কিন্তু আমরা এটা বলি যে কম্পিউটার দিয়ে কম্পিউটেশনাল অ্যাপ্রোচ ইউজ করা ফার মোর বেটার দেন অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, স্পেশালি ইন ডিপ লার্নিং। হ্যাঁ, কেন এটা আমরা আরো পরে দেখবো, ডিপ লার্নিং সম্পর্কে জানার পরে। তো দেখলাম যে এই লাইনটা আমরা আমাদের এক্সপেক্টেড লাইন রিলেশনশিপ, এক্স আর ওয়াই এর রিলেশনশিপ, কিন্তু আমরা যেহেতু জানি না ইনিশিয়ালি, তো এক্সপেক্টেড লাইনটা আমরা কি বলতেছি, ধরেন এখানে বললাম ওয়াই ইকুয়ালস 0.5x প্লাস 1, এরকম একটা এক্সাম্পল ছিল মনে হয়। আর আমরা ধরলাম ইনিশিয়ালি ধরলাম তাকে বললাম যে ওয়াই ইকুয়ালস, এটাকে বলছি ওয়াই হ্যাট, হলো যে 0.1x প্লাস দেখা গেল যে 0.5, এটা আমরা ইনিশিয়ালি ধরলাম, র্যান্ডমলি ধরে নিলাম। এই ইনিশিয়াল এই মডেলটা, মডেল অফ রিলেশনশিপ মানে ওয়াই আর এক্স এর মধ্যে কি রকম রিলেশনশিপ, তো এই ইনিশিয়াল একটা মডেল আমরা এর মধ্যে দেই মেশিন লার্নিং অ্যালগোরিদমের মধ্যে। এখানে একটা অ্যালগোরিদম থাকে, ডিফারেন্ট টাইপ অফ অ্যালগোরিদম, তার মধ্যে আমরা ইনিশিয়াল মডেল দেই এবং তাকে আমরা ডেটা দিই। ডেটাগুলো কেমন ছিল, করেসপন্ডিং ডেটা, আইথ ইনপুটের জন্য আইথ আউটপুট, যেমন যদি বলি এস ভার্সেস ইনকাম। ওকে, তো তাহলে এখন ছিল কি যে আচ্ছা আমরা একটা নতুন এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পলটা আমি পরে আসতেছি, এখানে দেখি। তাহলে x1 y1 x2 y2 এরকম ডেটা আছে। এবার আমরা একটা করে x দেই, এই ইকুয়েশনের মধ্যে পুট করি কারেন্ট যে মডেল আছে, কারেন্ট যে মডেল মানে ইনিশিয়াল, প্রথমে তো ইনিশিয়াল মডেল, এটাকে কারেন্ট মডেল বলা আরো বেটার। ইনিশিয়াল একটা মডেল দিলাম, সেই মডেলটা কারেন্টলি আমাদের এই মডেলটা আছে এবং সে ওয়াই হ্যাট আই প্রেডিক্ট করলো। তারপরে কি করলাম, ওয়াই বিভিন্ন রকম ওয়ে আছে একটা কম্পেয়ার করার, আমরা জাস্ট এখন জানবো যে এটা কম্পেয়ার করি, আমরা এদেরকে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে এই মডেলটাকে আমরা ফিডব্যাক দিই, কেমনে দিই সেটা আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে। তো এইবার এটা হলো 0.1 থেকে এটা 0.2 হইলো, এটা 0.6 হইলো, এটা 0.3 হইলো, এটা 0.7 হইলো, এইভাবে আমরা দেখা গেল যে 0.5x প্লাস 1 এই লাইনটার দিকে আস্তে আস্তে মুভ করি। হ্যাঁ, এই লাইনটাকে মুভ করাই এবং আমরা এর কাছাকাছি অপটিমাল একটা জায়গায় যাইতে চাই, নট দ্য বেস্ট বাট অপটিমাল। ওকে, মানে অ্যাবসলিউট হইতে পারে নাও পারে, কিন্তু আপনার বেস্ট পসিবল সলিউশন বা রিলেশনশিপ। যখন এইভাবে বারবার মানে প্রথমে x1 দেখলো, x2 দেখলো, তারপরে সে এই মডেলটা যেটা আপডেট হলো ওইটাকে আমরা বললাম ট্রেইনড মডেল। মেবি হলো এই মডেলটা আমরা পাইলাম যে y ইকুয়ালস বা y হ্যাট ইকুয়ালস
হোয়াট এভার। তো এখানে বললাম যে 0.49x প্লাস 0.99। ওকে, তো এইটা হলো আমাদের ট্রেনিং প্রসেস বা ওভারঅল মেশিন লার্নিং বলে ডিপ লার্নিং বলে এরকমই হয়। তো এখানে কিছু ইয়ে ছিল যে আমার এই সলিউশনটা রিলেশনশিপটা কেমন, এই নেচারটা আমার জানা লাগবে। তো এটা সম্পর্কে আমি পরে আরো বলবো। তো আজকের আমাদের মেইন টপিক হলো যে এইটা আমি বলতেছি, এটা হাই লেভেলে বলতেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কেমনে হয়, বা এখানে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লাগবে, প্রোগ্রামিং লাগবে। তো সেই জিনিসগুলো কেমনে হয়, তো সেটার জানার জন্য আচ্ছা এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলেন। লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত ডিসকাস করছিলাম, কোয়েশ্চেন থাকলে বলেন, এখন ক্লিয়ার হয়ে নাও বেটার। তাহলে এবার আমরা আরেকটা এক্সাম্পল নিই, এটা খুব একটা ফেমাস এক্সাম্পল, হাউজিং প্রাইস প্রেডিকশন। ওকে, এটা হলো যে আপনার হাউজিং প্রাইস প্রেডিকশন একটা প্রবলেম আছে, প্রচুর ইউজ হয় মেশিন লার্নিং এ। তো কিছু এক্সাম্পল আমরা ইউজ করবো থিওরি বোঝার জন্য, আর সেম থিওরিগুলো যখন পড়ে যাব মেবি আমরা ডিফারেন্ট এক্সাম্পল ইউজ করতে পারি জাস্ট সুবিধার জন্য, যেটা সাইজ, তারপরে দেখা গেলো যে কি টাইপের অ্যালগরিদম অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই হিসেবে আমরা চুজ করবো, কিন্তু কনসেপ্টগুলো সেম। তো ধরেন আমাদের কাছে কয়েকটা সাইজ আছে, মেবি 2401, $1000, এটা সাইজটা হলো দেখা গেলো যে স্কোয়ার ফিটে প্রাইসটা হলো যে আপনার থাউজেন্ডস অফ ডলারে। ওকে, তো দেখা গেলো যে $100,000, $100,000 ধরলাম। তারপরে দেখা গেলো যে মেবি 1500 স্কোয়ার ফিট, এটা মেবি দেখা গেলো 1200, $120,000। হ্যাঁ, তো এরকম আমরা কয়েকটা আমাদের আছে, যে এটি মেবি $150,000। তো দেখা গেল যে এরকম হাউজিং সাইজের সাথে আমাদের হাউজিং প্রাইসের কিছু ডেটা আছে, যে এই হাউসটা এই প্রাইসে বিক্রি হয়েছে, এই হাউসটা এই প্রাইসে, এই হাউসটা এই প্রাইসে। যদি আপনি এখানে কোরিলেশন খুঁজতে চান তাহলে পাবেন না, মানে এখন আপাতত দেখতেছি যে সাইজ বাড়ার সাথে সাথে, সাইজ কমার সাথে সাথে দাম বাড়তেছে, তাও আবার কনসিস্টেন্ট নয়। এটা ইন্টেনশনালি দিছি যে আপনারা সবসময় এটা খুঁজতে যাবেন না যে ডেটার সাথে সবসময় কোরিলেশন থাকে, এটা রিমাইন্ড করানোর জন্য। এখানে আমি এটা এইভাবে দিতে পারতাম যে এখানে দেখা গেল যে 150, এখানে দেখা গেল যে 120, এখানে দেখা গেল এখানে দেখা গেল যে 100, এখানে দেখা গেল 120, তাহলে কোরিলেশনটা ঠিক থাকে যে সাইজ বাড়ার সাথে সাথে দাম বাড়তেছে, তাই না? যে 1500-র জন্য 100, তাহলে 2000-এর জন্য 120, 2400-র জন্য 150। কিন্তু দ্যাটস নট অলওয়েজ ট্রু ইন মেশিন লার্নিং, যে আপনি এরকম ধরে নিতে পারেন না, এই জন্যই মেশিন লার্নিং। ওকে, আমাদের দরকার ডেটার মধ্যে সবসময় 1-to-1 কোরিলেশন থাকবে, এটা নট প্র্যাকটিক্যাল, সবসময় দেখা যায় না। তো সব বাদ, তো এখন আমরা যেটা জানতে চাই যে আমাদের কাছে কিছু ডেটা আছে, কিছু হাউসের সাইজ, সেই হাউসগুলা আগে বিক্রি করা হয়েছে, তাদের সাইজ আছে আর করেসপন্ডিং প্রাইস আছে। এখন এইখান থেকে আমরা একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করতে চাই, যেটাতে আমি একটা নতুন, ধরেন এর মধ্যে নাই 1200 স্কোয়ার ফিটের একটা হাউস আছে, সেটা দিলাম, তার প্রাইস কত হবে, তার প্রাইস কত হবে, এটা আমরা প্রেডিক্ট করতে চাই। তো এখন তাহলে আমাদের যে জানা ইয়েটা, প্রথম কথা হলো যে এদের সলিউশনের নেচারটা, রিলেশনশিপের নেচারটা কি হইতে পারে। এটা কি লিনিয়ার রিলেশনশিপ, নন লিনিয়ার রিলেশনশিপ, এটা আমার জানা লাগবে। কেন জানা লাগবে? কারণ মেশিন লার্নিং যেভাবে কাজ করে আমরা ইন্টারনালি জানি যে মেশিন লার্নিং ইনিশিয়াল একটা মডেল সে ধরে নিতে হয় তাকে, তারপরে সেই মডেলটাকে সে আপডেট করে। ইনিশিয়াল মডেল বলতে কি, ইনিশিয়াল রিলেশনশিপ, মডেল মানে কিন্তু রিলেশনশিপ। তাহলে মেশিন লার্নিং কি করতেছে, আগে মেশিন লার্নিং মডেলকে ট্রেন করতে গেলে আগে এই মডেলটা কি রকম হইতে পারে, তার নেচার। তো আমি ধরলাম এখানে লিনিয়ার মডেল, মেবি দেখা গেল যে আমার এরকম এক্স ভার্সেস ওয়াই, এক্স হলো যে হাউজিং সাইজ আর এটা হলো যে হাউসের প্রাইস, এটা আছে। তো তাহলে সাইজ বাড়ার, আমরা ধরে নিলাম এখন জাস্ট আলোচনা সুবিধার্থে যে সাইজ বাড়ার সাথে সাথে প্রাইস বাড়ে। মেবি হইতে পারে ডেটাগুলো এরকম আছে, একটু নন লিনিয়ার, বাট ওইটা আমাকে আগে থেকে ধরে নিতে হবে। তো আপাতত আমরা ধরি যে এটা লিনিয়ার একটা রিলেশনশিপ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেশিন লার্নিং এর ক্ষেত্রে, যে আমাকে আগে থেকে ধরে নিতে হবে। হ্যাঁ, মুস্তাফিজ ভাই। কিন্তু ভাই এইখানে হচ্ছে প্লাস যে ডাটাটা যেটা দেয়া আছে আমাদের, ওইখানে তো যেমন 2400-এর জন্য 100, 1500-এর জন্য 120, কিন্তু এখানে তো লিনিয়ার না, মানে স্কয়ার ফিটের সাথে এটা আমি এমফাসাইজ করার জন্য একটু আগে যে বললাম যে আপনাদের ধরে নেওয়ার সুযোগ নাই যে আমার কোনো
ইনহেরেন্ট আমি অলরেডি নোন কোনো রিলেশনশিপ আছে এখানে, এই জন্য আমরা মেশিন লার্নিং ইউজ করি। আচ্ছা, এটা যদি কনফিউজিং হয় আমি এটা কেটে দিচ্ছি, প্রাইস দেই, আমি এখানে দেখা গেলো যে 150, 100, 120, এবার ঠিক আছে। ওটা জাস্ট রিমাইন্ড করার জন্য যে ডেটা যে সবসময় আপনার মানে সুবিধাজনক থাকবে, যে সাইজ বাড়তেছে, প্রাইস বাড়তেছে। ভাইয়া ওই যে লিনিয়ারটা আমরা মানে কোন বেসিসে হচ্ছে ডিফাইন করব, যে এটা আমরা লিনিয়ার নিব নাকি নন লিনিয়ার? হ্যাঁ, ওইটা আসতেছি, ওইটা এর পরে আসতেছি। তো এই যে নেচারটা আমরা জানতে চাই, এই নেচারটা জানার জন্য আমরা অ্যাকচুয়ালি ডেটা অ্যানালাইসিস করি। এটা আমার নেক্সট পয়েন্ট ছিল আর কি। গুড কোয়েশ্চেন। ডেটা অ্যানালাইসিস বা ইডিএ যেটাকে বলে, যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, মনে আছে যে আমরা এরকম স্ক্যাটার প্লট করি বিভিন্ন রকম করে দেখি, তারপরে হলো কোরিলেশন দেখি। কোরিলেশন, এখন কোরিলেশনের কনসেপ্টটা যদি কারো জানা না থাকে একটু দেখে নিন। কোরিলেশন হলো যে সংক্ষেপে বলতে গেলে যে এক্স বাড়লে ওয়াই বাড়ে, পজিটিভ কোরিলেশন, এক্স বাড়লে ওয়াই কমে, নেগেটিভ কোরিলেশন। এটা জাস্ট একদম পারফেক্ট কোরিলেশন, কিন্তু ইউজুয়ালি পারফেক্ট থাকে না। যেরকম আপনার যদি এরকম স্ক্যাটার থাকে, এটা হলো স্ট্রং পজিটিভ, যদি হলো আপনার এরকম স্ক্যাটার থাকে স্ট্রং নেগেটিভ, আর দেখা হলো নো কোরিলেশন, তাহলে এরকম ডেটা এরকম থাকতে পারে। হ্যাঁ, তো এরকম জিনিসটা। তো আমরা ওই ইডিএটা করি অ্যাকচুয়ালি রিলেশনশিপটার নেচার জানার জন্য। বোঝা গেছে তাহলে মেশিন লার্নিং এ তাহলে ইডিএটা কেন ইম্পর্টেন্ট? আমরা অত করে ইডিএ করি যে কোন ফিচারের সাথে কোরিলেশন আছে। যদি কোরিলেশন না থাকে কোনো ফিচারের সাথে, তাহলে ওইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। দেখলো আমার কাছে কয়েকটা ফিচার আছে এক্স ও। এবার তাহলে আরেকটা নোটেশন ইন্ট্রোডিউস করি। আগের দিন কি বলছিলাম যে আপনার ধরেন আপনার কাছে শুধু সাইজ নাই, আপনার কাছে ধরেন নাম্বার অফ বেডরুমস, এটাও একটা ফিচার আছে এখানে, এটাও আছে, আর এটা হলো প্রাইস। তাহলে এটা হলো আমার ওয়াই, এটা এক্স, এটা এক্স। আগের দিন আমরা বলছিলাম যে এক্স ওয়ান, ধরেন যে এক্স ওয়ান ওয়াই ওয়ান। কিন্তু এখন যদি আমার দুইটা ফিচার থাকে, দুইটা ইনপুট ভেরিয়েবল থাকে, থাকতে পারে না? যেরকম ইকুয়েশনের মধ্যে দেখা গেলো ডাব্লিউ ওয়ান এক্স ওয়ান প্লাস ডাব্লিউ টু এক্স টু, আমি কিন্তু অলরেডি বলে দিছি এই যে নিচে। তাহলে ডেটার কত নাম্বার স্যাম্পল সেটা বোঝাইতে গেলে আপনার হলো সুপারস্ক্রিপ্ট, আর কত নাম্বার ফিচার এটা বোঝাইতে গেলে সাবস্ক্রিপ্ট। ওকে, এটা হলো যে আপনার আমরা ফিচার এইভাবে ডেটা এইভাবে লিখি, মানে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি। এটা বোঝা ইম্পর্টেন্ট, এটা বোঝা ইম্পর্টেন্ট, কারণ আপনি মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর যেহেতু ইভলভিং ফিল্ড, আপনাকে পেপার পড়তেই হবে কোনো না কোনো সময়। পেপারগুলো এবং বইগুলো সব জায়গায় ম্যাথমেটিক্যাল নোটেশন ইউজ করা হয় যদি আপনি বুঝতে চান জিনিসটা অ্যাকচুয়ালি। তো তাহলে এই এক্স গুলাকে আমরা এখন, মানে এটা হলো একটা ডেটা স্যাম্পল, প্রথম ডেটা স্যাম্পলের প্রথম ফিচার, দ্বিতীয় ফিচার। ওকে, দুইটা ভেরিয়েবল থাকতে পারে। আচ্ছা, এটা জাস্ট সাইড নোট গেল। মেইন যে আলোচনা ছিল যে ইডিএটা করে আমরা নেচারটা বের করি। এখন দেখা গেল যে যদি নাম্বার অফ বেডরুমের সাথে কোনো কোরিলেশন না থাকে ওয়াই, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিব। ওকে, এসব কারণে আমরা ইডিএ ইউজ করি। এবং নেচারটা কেমন, দেখা গেলো যে ইডিএ করলে দেখলাম যে আমার লিনিয়ার থাকে না, নন লিনিয়ার থাকে, তখন আমরা ট্রাই করব যে দেখা গেল যে এরকম এটা না করে বলবো যে ডাব্লিউ ওয়ান এক্স ওয়ান, ডাব্লিউ রো এক্স টু, বলবো যে ডাব্লিউ থ্রি এক্স ওয়ান স্কোয়ার, ডাব্লিউ ফোর এক্স টু স্কোয়ার। ওকে, এই যে জিনিসগুলো করি এগুলো হলো ফিচার ইঞ্জিনিয়ারিং। আমি চেষ্টা করতেছি যতটা হাই লেভেলে থাকা যায়। এই যে ফিচারগুলো আমার অলরেডি গিভেন ফিচার হলো এক্স ওয়ান এক্স টু, আর তারপর থেকে যদি আমি মনে করি যে রিলেশনশিপের কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে আমি যদি মোর কমপ্লেক্স লাইন ড্র করতে চাই, তাহলে আমাকে হায়ার অর্ডার পলিনোমিয়াল ইন্ট্রোডিউস করতে হবে। তখন এক্স ওয়ান স্কোয়ার, এক্স টু স্কোয়ার বা এক্স ওয়ান মাল্টিপ্লাইড এক্স টু, এই যে জিনিসগুলো আমাকে ইন্ট্রোডিউস করা লাগবে। জাস্ট গিভেন ফিচার, অ্যাবসলিউট ফিচার, সেইখান থেকে আমরা নতুন নতুন ফিচার যখন ক্রিয়েট করি, ওটা হলো ফিচার ইঞ্জিনিয়ারিং। ওকে, আমরা কিভাবে কি মানে ফিচার ইঞ্জিনিয়ারিংটা কিভাবে করি? ওই যে ইডি এর মাধ্যমে আমরা ডেটা সম্পর্কে ইনসাইট পাই, যে ডেটাটার রিলেশনশিপটা এরকম, তখন আমরা ট্রাই করি ডিফারেন্ট এরকম পলিনোমিয়াল, ডিফারেন্ট কম্বিনেশন ফিচারগুলার আমরা ইউজ করি। ইউজ করার পরে তারপরে আমরা দেখি যে কোন ফিচারগুলো বেশি ভালো কাজ করে। এখানেও আবার এসে যাচ্ছে ইভ্যালুয়েশন টুল, যে ভালো কাজ করে, দ্যাট মিনস ইভ্যালুয়েট করতে হবে আমাকে সবসময়। মানে নিউমেরাস টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন মেশিন লার্নিং, এটা খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস যে আপনাকে হাতে কলমে করতে হবে, যে আমরা টেস্টিং করি, ইভ্যালুয়েট করি। কিন্তু এই টেস্টিংটা করার জন্য আপনাকে ইন্টারনালি ভালোভাবে বুঝতে হবে জিনিসগুলো।
ডাক্তারের মতো, যে আপনি 4 বছর ধরে পড়তেছেন এমবিবিএস, তারপরে এমসি, ধরেন ডাক্তাররা কিন্তু প্রচুর পড়াশোনা করে, সবাই তো জানি মোটামুটি, যে একটা ভালো ডাক্তার হইতে গেলে মোটামুটি 11 বছর না কত পড়াশোনা করা লাগে একটা না। তো তাহলে তারপরেও কিন্তু তারা মানে সবকিছু কমপ্লেক্স বুঝে না, তারা কিন্তু এই টেস্টিংটা, ইভ্যালুয়েশনটা এইগুলো বোঝার চেষ্টা করে। তো মেশিন লার্নিং অনেকটা ওই রকম, হ্যাঁ, যদি তুলনা করতে চান। তাহলে ইডি এর মাধ্যমে আমরা এই রিলেশনশিপের নেচার সম্পর্কে জানতে পারি। ওকে, ইডি এর মাধ্যমে রিলেশনশিপের নেচার সম্পর্কে জানতে পারি। যখন নেচার সম্পর্কে জেনে গেলাম, তখন আমরা এরকম একটা ইকুয়েশন আমরা ধরে নিই আগে, তারপরে আমরা কি করি, এক্সাম্পলটা দিয়ে আমরা দেখি, তারপরে আমরা ট্রেন করতে থাকি xi yi y hat i। এখন বলছি যে কম্পেয়ার করে, এই যে y hat আর yi কে কম্পেয়ার করে, এই কম্পেয়ারটা কেমন হইতে পারে সেটা আমাদের নেক্সট হলো থিং টু ডিসকাস। তারপরে হলো কম্পেয়ার করার পরে এই কম্পারিজনের রেজাল্ট যেটা আসে, এখান থেকে যে রেজাল্ট আসে এটা কিভাবে ফিডব্যাক দেয় অ্যান্ড কিভাবে মডেল এটা আপডেট করে, ভিতরের মডেলটাকে আপডেট করে। এটা জানলে মোটামুটি আমার মেশিন লার্নিং এর বিলো যে জিনিসগুলো আছে আন্ডারনিথ ওগুলো আমরা বুঝে যাবো। তো তাহলে প্রথমে দেখি যে কম্পেয়ার করার জিনিস। এখন কম্পেয়ার করতে গেলে এবার আরেকটা জিনিস এসে যায়, ডেটার নেচার। ডেটার নেচার বলতে কি, তো অনেক একটু কি বলবো, এটা কমপ্লিকেটেড একটা জিনিস, অনেক টপিকস আছে একসাথে, তো এগুলো একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন, এর জন্য আমি বেশি টপিকস দিব না, আগে থেকে বলে নিচ্ছি সব জিনিসগুলো। তো ধরেন আমরা আমাদের একটা যে প্রবলেমটা আছে, ধরেন সাইজ ভার্সেস প্রাইস, সাইজ ভার্সেস প্রাইস, এই প্রবলেমটা নিয়ে আলোচনা করি। আরেকটা এক্সাম্পল দিব পরে। তো সাইজ ভার্সেস প্রাইসে সাইজগুলা নিউমেরিক ডেটা, সাইজগুলা নিউমেরিক, কারণ সাইজ আছে কত, আমাদের এখানে সাইজ নিচ্ছি আমরা মনে হয় 2401, 1500 আর 2000, তাই তো। আর এখানে নিচ্ছি আমরা হলো যে আমরা সিকোয়েন্সটা মেনটেন করি 100, 120, হ্যাঁ। তাহলে সাইজ বাড়ার সাথে সাথে দাম বাড়তেছে। এখন এই ডেটাগুলোর নেচার কি, এই ডেটাগুলো হলো নিউমেরিক ডেটা, নিউমেরিক ডেটা। এখন ধরেন এর মধ্যে যদি আমি একটা জিনিস ঢুকাই দেই যে প্রাইসটা থাকুক, আমি আরেকটা ফিচার পরে অ্যাড করতেছি, এটা আমার ওয়াই, এটা আমার x1, আমি আরেকটা x2 অ্যাড করতেছি, এটা একটু অড হয়ে গেল, তারপরে বলি লোকেশন যদি ঢুকাই দিই, তো ধরেন বাংলাদেশের বিভাগগুলা, তো বললাম এটা একটা খুলনায় আছে, এটা দেখা গেল যে ঢাকায় আছে, এটা দেখা গেল যে সিলেটে আছে। তো এইটা কি টাইপের ডেটা, কারোর কি খেয়াল আছে? আমরা আগে পড়ছি এটা, যারা পড়ছেন, এটা কি টাইপের ডেটা? ভাইয়া ওই যে এমসিকিউ অপশন দিলে মনে পড়বে, এমসিকিউ অপশন দেওয়ার কোনো ওয়ে নাই, ক্যাটাগরিক্যাল, জি জি, ক্যাটাগরিক্যাল ডেটা, এটা অল্প কিছু জিনিস আছে। হ্যাঁ, এমসিকিউ অপশন দিলে 4টা ক্যাটাগরি পড়বেও না, 4টা অপশন, ঠিক আছে। যাই হোক, তো তাহলে এখান থেকে আমরা কি বুঝি জিনিস, যে আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করি, হইতে পারে সেটা আউটপুট, হইতে পারে সেটা ইনপুট, ইররেসপেক্টিভ অফ দ্যাট ডেটার কিছু ক্যাটাগরি থাকে, ডেটার কিছু ডেটার নিজস্ব নেচার থেকে। এইবার তাহলে বুঝতেছেন জিনিসগুলো, আমরা একটু টপ থেকে বটমে আসতেছি। তাহলে দ্যাট মিনস রিয়েল ওয়ার্ল্ডের থেকে আমরা যে ডেটা পাই, সেই ডেটার কয়েকটা ক্যাটাগরি থাকে। ধরেন আমরা ডিরেক্ট নিউমেরিক ডেটা পাইতে পারি, যেমন আমাদের সাইজ, নাম্বার অফ বেডরুমস, হ্যাঁ, এগুলো হলো নিউমেরিক ডেটা। আবার দেখা গেল যে আমরা ক্যাটাগরিক্যাল ডেটা পাইতে পারি, ক্যাটাগরিক্যাল ডেটা যেমন দেখা গেল লোকেশন। এখন এর ডেফিনিশন কি বা কিভাবে বুঝবো? নিউমেরিক ডেটার রেঞ্জ ইনফিনিট বা একটা কন্টিনিউয়াস রেঞ্জ। ইনফিনিট আমরা বলি ম্যাথমেটিক্যালি, কিন্তু ইনফিনিট তো হয় না। যেমন দেখা গেল যে হাউসের সাইজ মেবি 100 স্কোয়ার ফিট থেকে আপনার দেখা গেল যে 1500 স্কোয়ার ফিট, যে কোনো কিছু হইতে পারে, বা 2500 স্কোয়ার ফিট, যে কোনো কিছু হইতে পারে রেঞ্জের মধ্যে। যখনই নিউমেরিক ভ্যালুর সাথে একটা রেঞ্জ থাকে, তখনই ওইটা হলো নিউমেরিক ডেটা। ওকে, আর যদি লিমিটেড কিছু ভ্যালু থাকে, ধরেন লোকেশন, বাংলাদেশের 6টা বিভাগ যদি আমি ক্যাটাগরি থাকি, ধরেন একটা ওয়েবসাইট তৈরি করলাম, সেখানে বললাম যে কোন প্রপার্টিটা কোন ডিভিশনে অবস্থিত, তাহলে মেবি 7টা না কয়টা ডিভিশন আছে না বাংলাদেশে, 7 না 8, আমার ঠিক খেয়াল নাই, তো 7 ডিভিশন ধরেন। তো দেখা গেলো যে এই 7টা ডিভিশনের
তাহলে 7টাই ফিক্সড ভ্যালু, এর বাইরে কোনো ভ্যালু নাই। এইগুলো হলো ক্যাটাগরিক্যাল ডেটা। এখন এটা কেন ইম্পর্টেন্ট? নিউমেরিক ডেটা অলরেডি নিউমেরিক ফরম্যাটে আছে। কম্পিউটার কিন্তু নাম্বার ছাড়া কিছু ডিল করতে পারে না। কম্পিউটার নিডস নাম্বার, কম্পিউটার নিডস বা আইডেন্টিফাইস নাম্বারস। ওকে, আইডেন্টিফাইস অনলি নাম্বারস। তো এখন নিউমেরিক অলরেডি নাম্বারে আছে, নিউমেরিক মানে তো নাম্বার, কিন্তু ক্যাটাগরিক্যাল কিন্তু অলরেডি ইসে নাই, আপনার নাম্বারে নাই। তাহলে তাকে আমাকে কনভার্ট করতে হয়, ক্যাটাগরিক্যাল ডেটাকে কনভার্ট করতে হয় নিউমেরিক্যাল ডেটায়। ক্যাটাগরিক্যাল বা আমাদের ক্ষেত্রে স্ট্রিং ডেটা, আমরা যখন কাজ করি ডেটা অ্যানালাইসিসে তখন স্ট্রিং ডেটা। তো এটা কয়েক ধরনের আছে আমরা জানি, যে ধরেন আমি জাস্ট জেনারেলি দুইটা বলি, বাইনারি আর হলো মাল্টি ক্যাটাগরি। ধরেন তো বাইনারিতে কি হইতে পারে, ইয়েস অর নো, আর মাল্টি ক্যাটাগরিতে হইতে পারে অনেকগুলো। তো মাল্টি ক্যাটাগরি অলরেডি আমরা জানি যে লোকেশন, 6টা ধরেন 6টা 7টা লোকেশন আছে। বাইনারি কেমন হইতে পারে, তো এটার জন্য আমরা আলাদা একটা এক্সাম্পল দিই। আমাদের যে ইয়া ছিল, স্টুডেন্টের একটা ডেটা আমরা ইউজ করছিলাম, যে স্টুডেন্ট কত আওয়ার পড়াশোনা করছে আর সে পাস করছে কি ফেল করছে। এখানে কয়টা পসিবিলিটি, পাস অর ফেল বা রেজাল্ট ক্যাটাগরি। তো এটা একটা স্ট্রিং ডেটা। সে দেখা গেল 10 ঘন্টা পড়ছে, সে তো পাস করছে, সে 9 ঘন্টা করছে, সে ফেল করছে, আবার কেউ 7 ঘন্টা করে দেখা গেল যে পাস করছে, এরকম। কিন্তু এখানে জাস্ট দুইটা ভ্যালু আসে, তো এইটা হলো বাইনারি। একটাকে আমি 1 ধরতে পারি, একটাকে 0 ধরতে পারি। এখানে একটা জিনিস আমি ইন্টেনশনালি ইনপুট করছি, এই কলামটা কিসের কলাম, এটা ফিচার কলাম না লেভেল কলাম? ফিচার কলাম না লেভেল কলাম? এটা কিন্তু লেভেল, তাই না? এটা ওয়াই, এটা এক্স। তো এটা আমি বুঝাইতে চাচ্ছি যে ডেটা ওয়াই এ থাকুক বা এক্স এ থাকুক, ফিচার হোক বা আউটপুট হোক, তাকে আপনি যখন, সেটা যদি ক্যাটাগরিক্যাল ডেটা হয়, তাকে যখন আপনি কনভার্ট করবেন, সেম নিয়ম, সবসময় সেম নিয়ম। ওকে, তো এখন লোকেশনের কথা চলে আসি, যে লোকেশন। তো লোকেশনে আমার আছে, ধরেন আমি এখন কান্ট্রি ধরি জাস্ট সুবিধার জন্য, ধরা গেল যে ইউএসএ, ইন্ডিয়া, পাকিস্তান, 3 কান্ট্রি আছে। এখন এদেরকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব, কেমনে? দেখা গেল যে আমার একটা প্রপার্টি আছে, তার সাইজ হলো মেবি এক্স সাইজ হলো ধরেন x1, x2, x3। আর এই কান্ট্রিটা আছে ইউএসএ তে, এই সাইজ হাউসটা আছে ইউএসএ তে, এই হাউসটা আছে ইন্ডিয়াতে, এই হাউসটা আছে পাকিস্তানে। এখন এদেরকে কিভাবে আমি এনকোড করব? আমি যদি এদেরকে এনকোড করি, যদি ইউএসএ কে 1 ধরলাম, ইন্ডিয়াকে 2 ধরলাম, পাকিস্তানকে 3 ধরলাম, এটা আমাদের হয় না। এটা কেন হয় না? এটা ইমপ্লিসিটলি বোঝাচ্ছে এটা হলো অ্যাকচুয়াল ডেটা, যে স্ট্রিং ডেটা, এটা হলো আমার এনকোডেড ডেটা, নাম্বারে কনভার্টেড ডেটা, যেগুলোকে আমরা এনকোডেড ডেটা বলি। এটা কেন পারি না? কারণ এটা ইনহেরেন্টলি মিনিং দিয়ে দিচ্ছে। কম্পিউটার তো বুঝে না যে ইউএসএ, এটা 3টা ক্যাটাগরি, সে বুঝতেছে এইখানের ভ্যালু হলো 1, এখানে হলো তার দ্বিগুণ, এখানে হলো তার 3 গুণ, এখান থেকে এর ভ্যালু দ্বিগুণ, এখান থেকে এর ভ্যালু 3 গুণ। ওই হিসেবে মডেল ট্রেন করবে। দ্যাট মিনস আমরা কম্পিউটারকে মিস ইনফরমেশন দিচ্ছি। তো এইটা কিভাবে আমরা সলভ করতে পারি? এটা সলভ করার জন্য আমরা হলো ওয়ান হট এনকোডিং ইউজ করি। ওয়ান হট এনকোডিং সেটা কেমন? ধরেন আমার যদি 3টা ক্যাটাগরি থাকে, বললাম যে কান্ট্রি, এখানে বললাম যে কান্ট্রিতে আছে ইউএসএ, ইন্ডিয়া, পাকিস্তান। এইটাতে আমরা ওয়ান হট এনকোডিং এইভাবে করি, আমরা যতগুলো ক্যাটাগরি আছে ততগুলো নতুন নতুন ফিচার কলাম ক্রিয়েট করি। একটাকে বলতেছি ইউএসএ, একটাকে বলতেছি ইন্ডিয়া, একটাকে বলতেছি পাকিস্তান। এটা কিন্তু ওয়ান টাইপ অফ ফিচার এনকোডিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, যে আমার অ্যাকচুয়াল একটা কলাম আমার ডেটায় দেওয়া আছে, আমি 3টা ক্যাটাগরি, 3টা কলাম তৈরি করব, সেখান থেকে 3টা ফিচার তৈরি করব। তো তৈরি করে এবার যেই ডেটা স্যাম্পলে, ধরেন একটা স্যাম্পলে একটা স্যাম্পল আর একটা স্যাম্পল, যেই ডেটা স্যাম্পলে ইউএসএ আছে ওইখানে ইউএসএ এর নিচে 1, বাকিগুলো 0, ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার নিচে 1, বাকিগুলো 0, পাকিস্তান আছে, সেখানে পাকিস্তানের নিচে 1। এটাকে বলা হয় ওয়ান হট এনকোডিং। তো বাইনারি এনকোডিংটা অ্যাকচুয়ালি ওয়ান হট এনকোডিং একটা শর্ট ভার্সন। আমার যদি জাস্ট এরকম থাকে যে কান্ট্রি বললাম যে থাকলো হলো
ইউএসএ আর ইন্ডিয়া যদি থাকে, জাস্ট দুইটা, বা এখন আরো ভালো দেওয়া যায় ইন্ডিয়া আর পাকিস্তান মারামারি করতেছে, বলুন যে ইন্ডিয়া আর পাকিস্তান, তখন আমি জাস্ট এরকম দেওয়াটা রিডান্ডেন্ট, ইন্ডিয়া পাকিস্তান এটা এইভাবে দেওয়াটা রিডান্ডেন্ট। তাই বললাম যে 1001। তো 1001 দ্যাট মিনস যেখানে 1 আছে সেটা ইন্ডিয়া, যেখানে 0 আছে সেটা নট ইন্ডিয়া। তো এখানে আমরা বাইনারি এনকোডিংটাকে আসলে ওয়ান হট এনকোডিং এর একটা সংক্ষিপ্ত রূপ হিসেবে দেখতে পারি। তাহলে দেখেন যে ক্যাটাগরিক্যাল ডেটাকে আমরা আগে নিউমেরিক্যালে কনভার্ট করি। ওকে, তাহলে আমাদের আলোচনা কোথায় ছিল বলেন তো একটু, আমরা কেন এখানে আসছিলাম, যে মেশিন লার্নিং এ আমাদের ডেটা ইনপুট দেওয়া লাগে, মেশিন লার্নিং এ আমাদের ডেটা ইনপুট দেওয়া লাগে, কিন্তু সেই ডেটাগুলো অ্যাকচুয়ালি নিউমেরিক ফরম্যাটে থাকতে পারে, আবার ক্যাটাগরিক্যাল ফরম্যাটে থাকতে পারে। সেই ক্যাটাগরিক্যাল ফরম্যাট ডেটাগুলোকে আমাদেরকে আবার কনভার্ট করা লাগতে পারে। ওয়ান্স ডেটা ইজ কনভার্টেড, তখন আমরা মেশিন লার্নিংয়ে ওটা ইনপুট দিতে পারি। এখন এই জিনিসগুলা কিছু জিনিস আছে, এই জিনিসগুলোকে ইউজুয়ালি বলা হয় প্রি প্রসেসিং। এটা বলার একটা রিজন আছে আমার, প্রি প্রসেসিং। আমি যদিও এটা বলছি যে ওয়ান কাইন্ড অফ ফিচার ইঞ্জিনিয়ারিং, তো এটা ফিচার ইঞ্জিনিয়ারিং না ধরাই বেটার, যে ওয়ান হট এনকোডিং। তো প্রি প্রসেসিং হলো আমার ডেটাটাকে কনভার্ট করা। কিসে কনভার্ট করা? সুইটেবল ফরম্যাটে। সব ডেটা, রিয়েল ওয়ার্ল্ড ডেটা অ্যাকচুয়ালি সুইটেবল ফরম্যাটে থাকে না, তো এই জন্য ডেটাটাকে সুইটেবল ফরম্যাটে কনভার্ট করে তারপরে মডেলিং এর সময় মডেলে ফিট করা। মানে যেই মডেল, আরো যদি হায়ার লেভেলে বলি, যে যেই মডেল যেই টাইপের ডেটা এক্সপেক্ট করে ওই ফরম্যাটে আপনার হলো ডেটাটাকে কনভার্ট করা প্রি প্রসেসিং। আর ফিচার ইঞ্জিনিয়ারিং কিন্তু আলাদা, এগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন, পরে আমরা ডিপ লার্নিং এর কাজে লাগবে। ফিচার ইঞ্জিনিয়ারিং হলো, ধরেন আমার কাছে x1 x2 আছে, আমি x1 স্কোয়ার বানাইলাম, x2 স্কোয়ার বানাইলাম, x1 x2 বানাইলাম, ওই যে সলিউশনের নেচার বুঝে আমি ওই অনুযায়ী একটা লাইন বা কার্ভ বা সার্কেল মেবি আমি ফিট করতে চাচ্ছি। তো এইটা করার জন্য আমরা যে অরিজিনাল ফিচারটাকে কম্বাইন করি বা পলিনোমিয়াল করি, এই জিনিসগুলো হলো ফিচার ইঞ্জিনিয়ারিং। আর ডেটাটাকে, ফিচারগুলোকে যদি সুইটেবল ফরম্যাটে না থাকে ওই মডেলের জন্য, ধরেন মডেলের একটা ইন্টারফেস আছে, সে ইনপুট নেয়, এখন ধরেন এই ইনপুটের ইন্টারফেসের সাথে যাতে ম্যাচ করে ডেটাগুলো, সেই হিসেবে আমরা যখন ডেটাকে কনভার্ট করি, এটা হলো প্রি প্রসেসিং। প্রি প্রসেসিং, ফিচার ইঞ্জিনিয়ারিং দুইটা আলাদা জিনিস। ওকে, এটা একটু মাথায় দিন। তাহলে আমরা কিন্তু অনেক আমাদের স্ট্রে হয়ে গেছি, আমাদের মেইন মেশিন লার্নিং মানে মেকানিজম থেকে অনেকটা দূরে সরে গেছি, বাট এটা ইম্পর্টেন্ট। এখন বলেন আপনাদের এই নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, এনিথিং এট অল? যে কম্পেয়ার থেকে আমরা শুরু করছিলাম, যে কম্পেয়ার করব, কিন্তু দুই ধরনের ডেটা আছে, নিউমেরিক্যাল আর ক্যাটাগরি, দুইটা দুইভাবে কম্পেয়ার করতে হয়। এনি কোয়েশ্চেন এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন নিউমেরিক কিভাবে কম্পেয়ার করতে হয় আর ক্যাটাগরিক্যাল কিভাবে কম্পেয়ার করতে হয়। তো নিউমেরিক কম্পেয়ার করা ইজি। ধরেন সাইজ ভার্সেস প্রাইস, আমরা আবার সেই পুরনো এক্সাম্পলে ফিরে আসছি। 2104 মেবি আমরা 240 দিচ্ছিলাম, যে 2104, তারপরে হলো যে আপনার 1500, 2000, এটা হলো যে আপনার 150, 100, 120। এখন আমি ধরেন আমার মডেলের ইনপুট দিচ্ছি কি সাইজ, প্রত্যেকটা করে সাইজ দিচ্ছি, সে আমাকে একটা প্রেডিক্টেড প্রাইস দিচ্ছে। প্রাইস এটা হলো যে আপনার প্রেডিক্টেড প্রাইস। ওই যে ইনিশিয়াল মডেল ছিল, মডেল একটা ছিল, ওর মধ্যে আমি দিছিলাম ইনিশিয়াল মডেল, সে কি করতেছে একটা প্রেডিক্টেড প্রাইস দিচ্ছে ওয়াই হ্যাট। এবার তার যে প্রাইসটা জানা আছে ওয়াই, তার সাথে আমি এটা কম্পেয়ার করব। এখন এটা ন্যাচারালি কিভাবে মনে হয় আপনার, যে ধরেন আমি কম্পেয়ার করলাম, এটা হলো যে আপনার অ্যাকচুয়াল প্রাইস ওয়াই আর হলো প্রাইস প্রেডিক্টেড, মডেল দিয়ে প্রেডিক্টেড, ইনিশিয়াল মডেল দিয়ে প্রেডিক্টেড প্রাইস ওয়াই হ্যাট। ওকে, তো এখানে আমি বললাম যে এটা মেবি দেখা গেল যে 130, এটা মেবি দেখা গেল যে এটা কত ছিল 100, তাহলে এটা মেবি হয়ে গেল যে 150, এটা দিছে মেবি 100। এটা তো মডেল প্রেডিক্ট করছে, দ্যাট মিনস ভুল আছে। অ্যাকচুয়াল প্রাইস ছিল 150, সে দিছে 130, অ্যাকচুয়াল প্রাইস ছিল 100, সে দিছে 150, অ্যাকচুয়াল প্রাইস ছিল 120, সে দিছে 100। তাহলে এই দুটা নিউমেরিক ডেটা,
এদেরকে আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি বলেন তো এনিওয়ান? খুব সিম্পলি ভাবেন। কৌশিক ভাই বলেন, এটা ধরে ধরে জিজ্ঞেস করি নাহলে প্রবলেম। ভাই হ্যাঁ, ডিফারেন্স করে দুইটার। আচ্ছা, ডিফারেন্স করে বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্স করি। তাহলে এটা যেটা আবার লিখতে হবে আমাদের। আচ্ছা, লিখি, সমস্যা নেই, যতবার পরে লিখি। তো ধরেন আমরা একটু ক্লিয়ার করে লিখি, সাইজ, প্রাইস, প্রেডিক্টেড প্রাইস, প্রাইস প্রেডিক্টেড। বা এইভাবে না করে এখন থেকে আমরা কি করব বলেন তো? এখন থেকে আমরা এক্স অন হিসেবে দেখব, এক্স ওয়াই ওয়াই হ্যাট। ওকে, মানে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট লেভেলে ভাবা শুরু করি যে 2104, 1500, 2000, এর প্রাইস ছিল যে 150, এটা প্রাইস 100, এটা 120, এটা নিচে 130, এটা নিচে হলো যে 150, এটা নিচে 100। ওকে, তাহলে আমরা বলি যে বিয়োগ করি, ওয়াই হ্যাট থেকে ওয়াই বিয়োগ করি। তাহলে এখানে পাচ্ছি হলো আমরা -20, এখানে পাচ্ছি হলো যে আমরা -50, এখানে পাচ্ছি হলো আমরা -20। এখন আমি ওয়াই হ্যাট দিয়ে বিয়োগ না করে আমি ওয়াই থেকেও বিয়োগ করতে পারি। তো ওয়াই থেকে যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি যা সাইনগুলো উল্টে যাচ্ছে, 20, 50, 20। এখন একটা জিনিস, ফানি জিনিস, আমার জাস্ট এই মানে কোনটা থেকে বিয়োগ করতেছি তার উপর ডিপেন্ড করে আমার টোটাল একটা এরর আমি ধরেন কাউন্ট করতে চাচ্ছি। যে তিনটা আমার ট্রেনিং ডেটা, এই তিনটা ডেটা দিয়ে আমি ট্রেন করার পরে আমি টোটাল একটা অ্যাভারেজ এরর যদি বের করতে চাই, তো তার আগে টোটাল এররটা দেখি, টোটাল এরর। তো এখানে 20 এরর খাইছে, -20 এরর, -50, -20। তো তাহলে এটা হলো -90, এখানে হলো +90। আমি যদি বলি অ্যাভারেজ, একটু ইয়া হইছে মনে হয়, একটা তো মাইনাস থেকে যাচ্ছে না, 150 থেকে 100, তাহলে ওখানে তো প্লাস। ওইটা প্লাস প্লাস, সরি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এইটা হলো তাহলে মাইনাস হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা দেখি জিনিসটা। তাহলে এইখানে কত হবে? এখানে হলো আপনার 10, আর এইখানে কত হচ্ছে আপনার? ওই জন্য আমার মিলতেছিল না, এখানে -10। আচ্ছা, যাই হোক, তো এখানে -10। তো অ্যাভারেজ যদি করি তাহলে একে 3 দিয়ে, বা 3টা এক্সাম্পল আছে, 3টাতে হলো যে আপনার 3.33, এটা হলো -3.33। এখন আপনি কোনটা নেবেন আমাকে বলেন, এরর কোনটা নেবেন, কোনটা বেটার হয়? আমরা এরর কমাইতে চাই, তাহলে কোনটা বেটার হয়? এরর তো মাইনাসেরটা তাইলে ভালো হয় না ভাই, যদি কমাইতে চাই। এখন আরেকজন বললো যে আমি তাহলে পজিটিভ নিতে চাই। এই জন্য আমরা কি করি, আমরা একটা জিনিস মনে আসলো ভাই, এইখানে তো আমরা তাইলে রুল বেসে চলে যাচ্ছি না, এই যে মাইনাস যখন যাচ্ছি না, এটা তো রুল বেস না, এটা তো মডেলের বিষয়। এটা তো আপনার দেখা গেল যে কতটা ডিফারেন্স। এটা রুল বেস কোথায় হয়? রুল বেসড হয় হলো মডেলে, যখন আমরা মডেলে ইনিশিয়াল মডেলটা যদি আমার মানে দেখা গেল ওইখানে কোনো ইয়া থাকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটা আর কি। ঠিক আছে। তো এখানে দেখেন, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা এই সাইনটাকে বাদ দিতে পারি। তো সাইনটাকে বাদ দেওয়ার দুইটা ওয়ে আছে, একটা হলো অ্যাবসলিউট ভ্যালু নেওয়া, আর একটা হলো স্কোয়ার করে দেওয়া। অ্যাবসলিউট ভ্যালু নিলে কি হয়, 20, 50, 20, সাইনটা আমরা ডিসকার্ড করলাম। আর যদি স্কোয়ার করে দিই তাহলে কি হয়, 400 মনে হয়, এটা 2500, 400। এটাও তো একটা ম্যাট্রিক্স হইতে পারে না, যে আমি জাস্ট সাইনটা ইগনোর করতেছি। সাইনটা কেন ইগনোর করতেছি? কারণ আমার কি দরকার, আমার ধরেন এক্স ওয়াই, আমার অ্যাকচুয়াল লাইন এইটা, আমার লাইন এইখানেও থাকতে পারে, লাইন এইখানেও থাকতে পারে। আমার দরকার এই ডিফারেন্সটা, অ্যাকচুয়াল লাইন থেকে আমি উপরে আসি নিচে আসি এটা বিষয় না, আমি কতটা দূরত্বে আসি। আমার কারেন্ট লাইনটা ধরেন এটা আমার লাইন প্রাইম, এটা হলো লাইন প্রাইম, এটা হলো আমার অ্যাকচুয়াল লাইন। তো তাহলে বা লাইন হেড দিয়ে দিই তাহলে বেশি সুবিধা হবে বুঝতে। এইটা আমার মানে এস্টিমেটেড লাইন বর্তমানে, কিন্তু আমার এক্সাক্ট লাইন হলো এল। এখন লাইন উপরে আছে কি নিচে আছে এটা আমার কাছে ম্যাটার করে না, আমার ম্যাটার করে লাইন কতটা দূরে আছে, আমাকে তাকে এর কাছাকাছি নিয়ে আসতে হবে, এই গ্যাপটা পূরণ করতে হবে। এবং এই জন্যে আমরা হলো সাইনটা চেঞ্জ করতে পারি। কিন্তু অ্যাবসলিউট ভ্যালুটার একটা প্রবলেম আছে, অ্যাবসলিউট ভ্যালুটা আমাদেরকে ডিসক্রিট ফাংশন দেয়। অত ডিটেলসে যাব না। আচ্ছা, একটা টার্ম
ইয়ে করে সার্চ দিয়ে দেখতে পারেন ডিসক্রিট ফাংশন ভার্সেস কন্টিনিউয়াস ফাংশন। ডিসক্রিট ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন, এটা সার্চ দিতে পারেন। তো এটা ডেরিভেটিভের বিষয় আছে একটা, তো এটা আমরা পরে আসতেছে। তো এটা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। তো ওটা আমরা যাচ্ছি না, আমরা সিলেক্ট করি এইটাকে। এটার কিছু নাইস প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলোর সাথে আমরা পরে পরিচিত হব। আমরা এটাকে নেই না, ইউজুয়ালি আমরা এইটাকে নিই। হ্যাঁ, এটা আরো স্ট্যাটিস্টিক্সে জানলে দেখবেন যে এটা ভেরিয়েন্সের সাথে রিলেটেড, মানে ডেটার একটা ইনহেরেন্ট নেচার এটা ক্যাপচার করে। হ্যাঁ, তো এটা বিষয় না। তো আমরা অ্যাকচুয়ালি এই ওয়াই হ্যাট মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস ওয়াই হ্যাট যেটাই বলেন, ওইটার স্কোয়ারটাকে আমরা নিই এরর হিসেবে। নিয়ে এখন যেহেতু স্কোয়ার্ড হয়ে গেছে, তাহলে আমরা এবার এটাকে টোটাল কত হইলো দেখেন তো, 400। আচ্ছা, এখানে কি আমি ভুল করলাম? আমার একটু দেখেন তো, এখানে কোনো ভুল করছি কিনা আমার একটু দেখেন। 20 স্কোয়ার করলে কত হয়? 400 হয়। তাহলে 5 5 25, 50 স্কোয়ার করলে 25। ঠিক আছে ঠিক আছে, ভুল করি নাই। তো এটা আমি এটা এখন যদি আমি সাম করি, এটা যদি আমি সাম করি তাহলে কত আসে, যে আপনার 2500 আর 800 3300। কিন্তু এটা তো সেম স্কেলে নাই। ধরেন প্রাইস, এটা প্রাইস ছিল, ওয়াই ছিল টাকা, ওয়াই হ্যাটও ছিল টাকা, এটা মাইনাস করলাম। কিন্তু এদের যখন স্কোয়ার করলাম তখন টাকা স্কোয়ার, টাকা স্কোয়ার আবার কি জিনিস, তখন তাকে আমি আবার রুট করে নিব, তাহলে টাকা হবে। দ্যাট মিনস এই 3300টাকে আমি আবার রুট ওভার করে নিব। তাহলে আমি বলবো যে স্কোয়ার রুট অফ 57, ওকে, 57 সামথিং। তাহলে আমি অ্যাকচুয়ালি এররটা পাচ্ছি 57 টাকা পার প্রেডিকশন। মানে আমার কারেন্ট যে মডেল আছে ওকে দিয়ে যদি আমি নতুন একটা এক্স দিলাম, আনসিন একটা এক্স, সে যদি ওয়াই প্রেডিক্ট করে, তাহলে এই ওয়াইটা 57 টাকা এদিক ওদিক থাকবে, 57 টাকা প্লাস অর মাইনাস থাকতে পারে। এইটা হলো আমার এই মডেলের এরর। এই এররটাকে আমাকে কমাইতে হবে। এখন এইটাকে তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যালি আনার চেষ্টা করি। এটা আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিলাম, এবার আমরা একটু ম্যাথমেটিক্যালি ফর্মে আনার চেষ্টা করি। ওকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি আমরা 57 টাকা কি ঠিক আছে, এটা তো যোগ করে আমরা হচ্ছে 57 টাকা পেলাম, কিন্তু এটা এভারেজ করতে হবে না? এভারেজ করি নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আরো খারাপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এভারেজ করতে হবে। থ্যাংক ইউ, এটা ধরাই দেওয়ার জন্য ধন্যবাদ। 1100 টাকা, তাই না? তাহলে স্কোয়ার রুট অফ 1100, তাহলে 33 টাকা, 33 টাকা হবে। হ্যাঁ, এটা এভারেজ করতেছিলাম আমরা। হ্যাঁ ঠিক আছে, অন অ্যান এভারেজ 33 টাকা পাইলাম মনে। যাই হোক, এত করে সে ইয়ে হবে, এর মধ্যে আমি ভুলে গেছি, এত করে সে হলো ভুল করবে পার প্রেডিকশন। তো এখন এই জিনিসটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করি। আমরা তো এরকম হ্যান্ড সব করবো না, আমরা কম্পিউটার দিয়ে করাবো, তাহলে তাকে আমাকে ফর্মুলা দিতে হবে। তাহলে সেই ফর্মুলাটা আমরা ফর্মুলাইজ করার চেষ্টা করি। আমরা দেখি এক্স আই আর ওয়াই আই, আমরা পাই কি ওয়াই হ্যাট আই। তাহলে আমি ওয়াই হ্যাট আই পাচ্ছি, যে কোনো একটা ট্রেনিং ডেটার জন্য ওয়াই হ্যাট আই পাচ্ছি, তাকে আমি মাইনাস করতেছি ওই ডেটার অ্যাকচুয়াল ভ্যালু। দ্যাট মিনস আমার কাছে যদি এক্স আই থাকে, তার রিলেটেড ওয়াই আই অলরেডি জানি, মডেল প্রেডিক্ট করতেছে ওয়াই হ্যাট আই সেম ডেটার জন্য, এখানে আপনারা নাম্বার বসে দিতে পারেন। তো তাহলে মাইনাস করব, মাইনাস করে স্কোয়ার করব, প্রত্যেকটার জন্য স্কোয়ার করব, তারপরে সাম করব, তারপরে আমরা সাম করব। কিসের জন্য সাম করব? আই ইকুয়ালস 1 to m। m হলো নাম্বার অফ ট্রেনিং ডেটা বা ট্রেনিং স্যাম্পলস বা এক্সাম্পলস যেটা বললাম, মানে কতগুলো ট্রেনিং ডেটা আছে। এখানে m ছিল 3টা ট্রেনিং ডেটা। এটা কেন? এই যে সাম করার পরে সেটাকে আমরা m দিয়ে ভাগ করব, এইটা হলো সে আমার অ্যাভারেজ। এইটাকে আমরা বলতেছি কস্ট ফাংশন, ডিনোট করি j দিয়ে, এটার নাম হলো কস্ট ফাংশন। কস্ট ফাংশন, হ্যাঁ, এটাকে ডিনোট করি j দিয়ে। j কি করে? j হলো
অ্যাকচুয়ালি এর প্যারামিটার হলো ডাব্লু আর বি। এটা এখন দরকার নেই, জাস্ট যে কি করে, সে লাইনের জন্য কারেন্টলি যে লাইনটা আছে এটা আমরা আর একটু ভালোভাবে লিখি, যে আমাদের কস্ট ফাংশন হলো 1/m। এখানে একটু ভুল আছে আমি জানি, একটু পরে বলতেছি সেটা। সরি, ইকুয়ালস 1 to m নাম্বার অফ ট্রেনিং এক্সাম্পল, মানে প্রত্যেকটা ট্রেনিং এক্সাম্পল নাও, তার জন্য প্রেডিকশন করো, প্রেডিকশন করে অ্যাকচুয়াল ভ্যালু তার থেকে বিয়োগ করে স্কোয়ার করো, তাদেরকে সাম করো, তারপরে তাদেরকে অ্যাভারেজ করো। কিন্তু এই কস্ট ফাংশনের প্যারামিটার হলো ডাব্লু অ্যান্ড বি। কেন? এটা যদি আমরা একটু ইলাবোরেট করি তাহলে দেখবো। আচ্ছা, আমাদের ইয়া কি শেষের দিকে? হ্যাঁ, আচ্ছা, কল এন্ড হোক, সমস্যা নেই। এটা যদি আমরা একটু এলাবোরেট করি তাহলে আমরা পাই এটা কি ছিল, যে আপনার ওয়াই হ্যাট আইটা অ্যাকচুয়ালি কি ছিল, ডাব্লু এক্স আই প্লাস বি মাইনাস ওয়াই আই। তো এখানে কি কি জানা আছে আমার? এম জানা, এক্স জানা, ওয়াই জানা, আননোন হলো ডাব্লু অ্যান্ড বি। তাহলে যে হলো ডাব্লু আর বি এর একটা ফাংশন। ওকে, তাহলে এটা এখন আমরা ক্লোজ করি, করে আমরা আবার নেক্সটে